গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওশানোগ্রাফি গুরুকুলে আপনাদের সাথে আছি আমি হাসিবুল ইসলাম। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ওশানোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান। সমুদ্র বিজ্ঞান বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ নতুন একটি বিষয় এবং সমুদ্র বিজ্ঞান সম্পর্কে বা ওশানোগ্রাফি সম্পর্কে আমরা এই শব্দটি, ওশানোগ্রাফি শব্দটির সাথে আমরা খুব বেশি একটা পরিচিত এখনো হয়তো হতে পারিনি। কিন্তু আমাদের দেশে যদি ওশানোগ্রাফিকে আমরা মেরিন সায়েন্স বলি, সেই ক্ষেত্রে হয়তো বা মানুষ বিষয়টিকে আরেকটু বেশি চিনবেন। ওশানোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান বাংলাদেশ এর স্বাধীনতার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি অনার্স ডিগ্রি সেখানে চালু করে এবং তখন ওশানোগ্রাফি বা মেরিন সায়েন্স সেখানে তারা পায়োনিয়ার হিসেবে প্রথম ওশানোগ্রাফি পড়ানোর যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ যখন সমুদ্র সীমা বিজয় করে, আমাদের নিজেদের সমুদ্রের উপর আমাদের যখন একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়, তখন বাংলাদেশ সরকার ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির কিছু স্ট্র্যাটেজি হাতে নেয় এবং তখন সমুদ্র বিজ্ঞান বিষয়টি আমাদের জন্য, বাংলাদেশ জাতীয় রাষ্ট্রের জন্য আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন বাংলাদেশ সরকার সমুদ্র বিজ্ঞান পড়ানোর জন্য আরো অনেক বেশি ইনিশিয়েটিভ নিতে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওশানোগ্রাফি চালু হয় এবং বাংলাদেশ সরকার একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়। তারপরে তারা আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের আর অনেক বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান পড়ানো শুরু করে এবং সেটি প্রক্রিয়াধীন আছে। এছাড়াও ওশানোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের যে মূল ভূখণ্ড, আমাদের সমুদ্র সীমাটি কিন্তু সমুদ্রের যে ভূখণ্ড সেটিও কিন্তু প্রায় সমান। এবং ওশানোগ্রাফি এই জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনের দিনের অর্থনীতি বিশাল অংশেই সমুদ্রের উপর নির্ভর করছে এবং একই সাথে সমুদ্র আসলে পৃথিবীর সকল বিজ্ঞানের বা সকল সায়েন্সের মেইন কন্ট্রোলার আমরা বলতে পারি। আমরা ওশানোগ্রাফি আমাদের উপস্থাপনের মূল লক্ষ্য হচ্ছে সমুদ্র সম্পর্কে এবং সমুদ্র বিজ্ঞান সম্পর্কে মানুষকে জানানো এবং মানুষকে উৎসাহিত করা এবং মানুষকে উপলব্ধি করানো যে সমুদ্র আসলে আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই যদি দেখি যে সারা পৃথিবীর সবচেয়ে বেশি অংশ জুড়ে, অর্থাৎ 70.8%, 70.8% জায়গা জুড়েই, পৃথিবীর 70.8% জায়গা জুড়েই সাগরের অবস্থান। এবং পৃথিবীর যে প্রাণের অস্তিত্ব, সেই প্রাণটি প্রথম শুরু হয়েছিল সাগরে। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লাইফ অন আর্থ ইজ কানেক্টেড টু দ্য ওশান, আমরা আমাদের স্লাইডে এই কথাটি দেখতে পাচ্ছি। এবং পৃথিবীর সাগরের একটি দীর্ঘমেয়াদী ইতিহাস আছে। দীর্ঘমেয়াদী ইতিহাস বলতে এই সাগরকে কেন্দ্র করে সারা পৃথিবীতে সবসময় বাণিজ্য প্রসারিত হয়েছে, এই সাগরকে কেন্দ্র করে সবসময় পৃথিবীর সকল বিজ্ঞান চর্চা হয়েছে এবং বিজ্ঞানের প্রসার এবং প্রচার ঘটেছে। এবং পৃথিবীর যে সাগর, পৃথিবীর সাগরের মতো সাগর আসলে বিজ্ঞানীরা সবসময় অন্যান্য গ্রহে খুঁজে বেড়ান, যে কোথাও যদি সাগরের অস্তিত্ব পাওয়া যায় তার মানে সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়ার একটি ব্যাপক সম্ভাবনা থাকে। সাগর অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি জগৎ এবং সাগর সম্পর্কে আসলে বলা হয় যে আমরা আসলে আমাদের ভূপৃষ্ঠের মাটির অংশ সম্পর্কে, আমাদের ল্যান্ড সম্পর্কে যতটুকু জানি, সাগর সম্পর্কে তার প্রায় 100 ভাগের 5 ভাগও জানি না। আমরা আমাদের ক্লাসটি নেওয়ার সময় আমরা খুবই সহজভাবে এই ক্লাসটি নেওয়ার চেষ্টা করব, যেখানে আসলে সমুদ্র বিজ্ঞানের খুব কঠিন কঠিন টার্মিনোলজিগুলোকে আমরা আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করব। ওশানোগ্রাফি জানা কেন গুরুত্বপূর্ণ এবং ওশানোগ্রাফি আসলে কি, সমুদ্র বিজ্ঞান আসলে কি এবং সেটি জেনে আসলে আমাদের কি উপকার হবে, আমরা কেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও সমুদ্র বিজ্ঞান নিয়ে অনেক বেশি চিন্তা করতে পারি, গবেষণা করতে পারি এবং সমুদ্র সম্পর্কে আরো বেশি নিজেদের মধ্যে ভাব এবং চিন্তা জাগ্রত করতে পারি, সেটি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এবং আমাদের আরেকটি প্রধান বিষয় হচ্ছে আমরা যেন সমুদ্র বিজ্ঞান পড়াশোনা করে বা সমুদ্র বিজ্ঞান সম্পর্কে জেনে আমরা সেটি আমাদের অর্থনীতিতে, আমাদের বিজ্ঞানে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা যেন সেটি নিয়ে কাজ করতে পারি। প্রথমে আমরা দেখে নেব সমুদ্র বিজ্ঞান আসলে কি, সেটি থিওরিটিক্যাল ডেফিনেশন আসলে সমুদ্র বিজ্ঞানের কি। আমরা দেখতে পাচ্ছি যে H.A. মার্মার সমুদ্র বিজ্ঞান সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েছেন যে ওশানোগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ দ্য সি। ওশানোগ্রাফি হচ্ছে সাগরের বিজ্ঞান, includes primarily the study of the form and
nature of the ocean's basins, the characteristics of the water in these basins and the movement to which these water are subject to. অর্থাৎ এই যে সাগরের বিজ্ঞান, এই সাগরের বিজ্ঞানের সাথে সম্পর্কিত প্রাথমিকভাবে যে সাগর কিভাবে গঠিত হয়েছে, সাগরের প্রকৃতি কেমন এবং সাগরের তলদেশের প্রকৃতি কেমন, এবং একই সাথে সাগরের পানির যে বৈচিত্র্য, সাগরের পানির যে বৈশিষ্ট্য সেটি, এবং এটি কিভাবে এই বেসিনের সাথে, ওশেন বেসিন বলতে সাগরের তলদেশের সাথে এবং পৃথিবীর মুভমেন্টের সাথে, পৃথিবীর ঘূর্ণন গতির সাথে এটি কিভাবে পরিবর্তিত হয় বা এটি কিভাবে তার সাথে রিয়্যাক্ট করে, কিভাবে তার সাথে মানিয়ে নেয় বা কিভাবে সেটি প্রদর্শিত হয় তার বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়ে এবং হচ্ছে এই পানির যে বিজ্ঞান সেটি হচ্ছে ওশেনোগ্রাফি। আবার আমরা যদি তার পরের সংজ্ঞাটি দেখি, যে প্রাউডম্যানের সংজ্ঞা, সেখানে তিনি বলছেন ওশেনোগ্রাফি স্টাডিজ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ডাইনামিক্স অ্যান্ড থার্মোডিনামিক্স ইন রিলেশন টু দ্য ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রপার্টিস অফ দ্য সি। ওশেনোগ্রাফি আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেগুলো থার্মোডিনামিক্স এবং ডিনামিক্সের, যেগুলো ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল প্রপার্টির সাথে সম্পর্কিত, সেগুলো নিয়ে আলোচনা করে। এখন যদি আমরা বলি যে প্রকৃতপক্ষে ওশেনোগ্রাফি আসলে কি করে, আমরা সেটি নিয়ে সামনে আমাদের এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যে ওশেনোগ্রাফির আসলে ধাপগুলো কি কি। তবে তার আগে আমরা কিছু জিনিস দেখে নেব। প্রথমত আমরা দেখব যে পৃথিবীর একটি মানচিত্র যেখানে পৃথিবীর সাগরগুলোকে দেখা যাচ্ছে, এবং পৃথিবীকে যদি আমরা আমাদের ভাগ করা সাগর বাদ দিয়ে চিন্তা করি, আসলে পৃথিবীতে একটি সাগর আছে, কিন্তু এটি আসলে প্রধান 4টি সাগরে এবং আরেকটি সাগরে, অর্থাৎ সর্বমোট মিলে 5টি সাগরে বিভক্ত করেছি আমরা আমাদের সুবিধার জন্য, সেটি গবেষণার সুবিধা হোক বা ভূরাজনৈতিক জিওস্ট্র্যাটেজিক্যাল সুবিধার জন্যই হোক না কেন। প্রথমটি হচ্ছে প্যাসিফিক ওশেন, আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি, তারপর এটি আটলান্টিক ওশেন, তারপর এটি ইন্ডিয়ান ওশেন, তারপর এটি আর্কটিক ওশেন এবং সর্বশেষ সাউদার্ন অর অ্যান্টার্কটিক ওশেন। এই 5টি মহাসাগর পৃথিবীতে আমরা বলে থাকি, এগুলো হচ্ছে মহাসাগর। আমরা অনেক সময় শুনে থাকি যে সাগর যে এত বৈচিত্র্যপূর্ণ এবং এত বিশাল, সেটি আমরা আসলে কিভাবে দেখব। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে যে ল্যান্ড বা মাটি, এটি হচ্ছে 29.2% এবং বাকি সম্পূর্ণটি কিন্তু পৃথিবীতে সাগর, এবং সেই সাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান এবং আর্কটিক, এরা কত শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে সেটিরও একটি রিলেটিভ সাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা তারপরে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি যেটি নিয়ে আমরা কিছুক্ষণ পরে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, এবং চিত্রটি আমরা একটু বড় করে দেখব যেন আমরা আসলে সমুদ্র বিজ্ঞানের বিশালতা সম্পর্কে কিছুটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি। প্রথমেই প্যাসিফিক ওশেন সম্পর্কে কিছু কথা বলা যাক। আমরা পূর্ববর্তী স্লাইডের ছবিতেই দেখতে পাচ্ছিলাম যে প্যাসিফিক ওশেন আসলে 50.1% জায়গা, সাগর যতটুকু জায়গা জুড়ে রয়েছে তার 50.1% জায়গা জুড়ে প্যাসিফিক ওশেন রয়েছে, এবং সেই প্যাসিফিক ওশেন তাহলে স্বাভাবিকভাবেই পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর, এবং প্রায় পৃথিবীর যে সাগরের জায়গা তার প্রায় অর্ধেক জায়গাটাই সে দখল করে। এবং মজার ব্যাপার হচ্ছে প্যাসিফিক ওশেন পৃথিবীর সবচাইতে গভীরতম মহাসাগর, এবং সেখানে সবচেয়ে বেশি জিওগ্রাফিক্যাল ফিচার সেখানে দেখা যায়। এবং এই প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর, এই নামটি 1520 সালে দেওয়া হয়েছিল, এবং এই নামটি দিয়েছিলেন ফার্দিনান্দ ম্যাগালেন। এই ফার্দিনান্দ ম্যাগালেন 1520 সালে যখন প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেনের নামকরণ করেন, তারপর থেকে এটি আরো আসলে অনেক বেশি জনপ্রিয় হতে থাকে। এরপরে আমরা দেখব আটলান্টিক ওশেন এবং ইন্ডিয়ান ওশেন সম্পর্কে কিছু তথ্য। আমরা আসলে সমুদ্র বিজ্ঞান জানার আগে পৃথিবীতে সাগরের অবস্থাগুলো কোথায় এবং সাগরের অবস্থানগুলো কোথায় সেটি জানার চেষ্টা করছি। প্যাসিফিক ওশেনের অর্ধেক হচ্ছে আটলান্টিক ওশেন, এবং প্যাসিফিক ওশেনের চেয়ে অবশ্যই সেটি একটু শ্যালোয়ার, অর্থাৎ একটু গভীরতা একটু কম, এবং পৃথিবীকে আসলে আটলান্টিক ওশেন যেটি করে সেটি হচ্ছে আমাদের পৃথিবীকে যদি আমরা ভাবি যে আমাদের পৃথিবীর ওল্ড ওয়ার্ল্ড এবং নিউ ওয়ার্ল্ড, অর্থাৎ তৎকালীন সময়ে আমরা এই ছবিটি যদি একটু দেখে নিই একটু পিছিয়ে গিয়ে, যে আসলে প্যাসিফিক ওশেন কোথায় অবস্থিত। প্যাসিফিক ওশেনকে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিফিক ওশেন আসলে পৃথিবীর পূর্ববর্তী সময়ে যেখানে বিজ্ঞান, শিল্প, সাহিত্যের গবেষণা হতো সেই অঞ্চলের জায়গায়,
আটলান্টিক ওশেন নিয়ে কথা বলছি। প্যাসিফিক ওশেন আসলে পৃথিবীর পুরো একটা বিশাল অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে এ পাশে হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এবং ও পাশে দেখা যাচ্ছে জাপান এবং চায়না, অস্ট্রেলিয়া। এই যে মাঝখানের পুরো জায়গাটা, এটি হচ্ছে প্যাসিফিক ওশেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং ইউরোপ বা আফ্রিকা, ইউরোপ এবং আফ্রিকা এর মাঝখান দিয়ে যে অংশটি রয়েছে, এই পুরো সাগরটি হচ্ছে আটলান্টিক ওশেন। এই আটলান্টিক ওশেনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আটলান্টিক ওশেন আসলে যেটি করেছে সেটি হচ্ছে পৃথিবীর পুরনো পৃথিবী এবং নতুন পৃথিবীকে আসলে আলাদা করেছে। এবার আমরা যাই ভারত মহাসাগর সম্পর্কে একটু জানি। ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগরের চাইতে আরো কিছুটা ছোট, এবং ছোট হলেও ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগরের প্রায় সমান গভীরতাই আমাদেরকে প্রদর্শন করে। এবং ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন আসলে সাউদার্ন হেমিস্ফিয়ারে দক্ষিণায়নে অবস্থিত, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি মহাসাগর। এবারে আমরা আর্কটিক ওশেন সম্পর্কে জানবো। আমরা আটলান্টিক জেনেছি, ইন্ডিয়ান ওশেন সম্পর্কে জেনেছি, এবং আমরা কিন্তু প্যাসিফিক ওশেন সম্পর্কেও কিছু তথ্য জানলাম। অর্থাৎ এটি আসলে কি, কোথায় অবস্থিত, শুধু নামগুলো আমরা জানছি। আমরা আস্তে আস্তে ওশেনোগ্রাফির একদম বিস্তারিত গভীরে চলে যাব, এবং সেখানে আমরা সমুদ্র সম্পর্কিত যত প্রকারের বিজ্ঞান, সব বিজ্ঞান নিয়ে আসলে আমরা আপনাদের ধারণা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর্কটিক ওশেন প্যাসিফিক ওশেনের মাত্র, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে, 7% দ্য সাইজ অফ দ্য প্যাসিফিক ওশেন। অর্থাৎ প্যাসিফিক ওশেনের মাত্র 7 ভাগ হচ্ছে আর্কটিক ওশেন, এবং এটি পৃথিবীর সবচেয়ে কম গভীরতম সাগর। পৃথিবীর সবচেয়ে কম গভীরতম সাগর হচ্ছে আর্কটিক ওশেন, এবং আর্কটিক ওশেনের পুরো পার্মানেন্ট লেয়ার অফ সি আইস এ ফিউ মিটার্স থিক। অর্থাৎ আর্কটিক ওশেনে আমরা সাগরের যে বরফ দেখতে পাই, সেই বরফের একটি পার্মানেন্ট লেয়ার আছে, এবং সেই লেয়ারটা কয়েক মিটার পুরু, কয়েক মিটার মোটা। এবং সর্বশেষে আমরা দেখব হচ্ছে অ্যান্টার্কটিক ওশেন সম্পর্কে। অ্যান্টার্কটিক ওশেন আসলে প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান ওশেনের একটি পার্ট, যেটি 50% সাউথ ল্যাটিটিউডে অবস্থিত। এবং এটি আসলে পৃথিবীর, যদি আমরা দেখি যে দক্ষিণ অঞ্চলে অ্যান্টার্কটিক ওশেনটি, অ্যান্টার্কটিকা যে অঞ্চল আছে, সেই অঞ্চলে আমরা আসলে এটিকে দেখতে পাই। আমরা একটু ছবিতে দেখে আসি অ্যান্টার্কটিক ওশেনটি কোথায়। এবং সার্কিউমন্যাভিগেটস অ্যান্টার্কটিকা বলা হয় এই কারণে, আমরা একটু দেখতে চেষ্টা করি, তার মানে বোঝাই যাচ্ছে শব্দটির নাম শুনে যে এটি একটি গোল গোল কিছু একটা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর একদম দক্ষিণে, অর্থাৎ নিচের দিকে এই পুরো অঞ্চলটি জুড়ে অ্যান্টার্কটিক ওশেন অবস্থিত। এখানে চিত্রটি 2D জন্য আমরা আসলে বিষয়টি খুব ভালোভাবে বোঝাতে পারছি না, তবে আমরা পৃথিবীর যে গোলক সেটি যদি আমরা দেখি, তাহলে আমরা এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা সামনেই সেটি করছি। এবারে আমরা আসি পৃথিবীর মহাসাগর সম্পর্কে জানলাম, কিন্তু আমরা অনেক সময় এইরূপ কথায় বা বিভিন্ন গল্পে পড়ি যে 7 সমুদ্র 13 নদী। আসলে 7 সমুদ্র 13 নদী, এই যে কথাটা আসে, 7 সমুদ্র আসলে কি জিনিস? বিষয়টি খুবই মজার একটি ব্যাপার। মহাসাগরের চাইতে ছোট যে সাগরগুলো আছে, সেগুলো আসলে হচ্ছে, আমরা বলি সি। একটি হচ্ছে ওশেন, আমরা বাংলায় যেটিকে মহাসাগর বলি, আরেকটি হচ্ছে সি। এই ওশেন এবং সি আমরা যখন সমুদ্র বিজ্ঞান পড়বো, তখন এই দুইটি টার্ম আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সি স্বাভাবিকভাবেই ওশেনের চাইতে, অর্থাৎ মহাসাগরের চাইতে কম গভীর হবে এবং বেশ ছোট হবে। অবশ্যই সেখানে লবণাক্ত পানিই থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং সাগর যেগুলো, অর্থাৎ সি যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে তারা ল্যান্ড দ্বারা বেষ্টিত। তার ল্যান্ড দ্বারা সম্পূর্ণভাবে বেষ্টিত না হলেও তার আশেপাশে ল্যান্ড আছে, কিন্তু মহাসাগরের ক্ষেত্রে আমরা দেখব যে খুব দূরবর্তী অঞ্চল ছাড়া খুব সহজে আমরা ল্যান্ড পাবো না। আর সাগরের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে সি এর ক্ষেত্রে, অর্থাৎ সি এর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সি সবসময়, এই টার্মটা আমরা যখন ব্যবহার করবো, তার মানে বুঝতে হবে যেটিকে আমরা সি বলছি সেটি সবসময় মহাসাগরের সাথে, অর্থাৎ ওশেনের সাথে কানেক্টেড থাকবে। এবং আমরা 7টি সি এর নাম, আমরা যে 7 সমুদ্রের কথা বলি, সেই 7টি সি এর নাম আমরা দেখতে পাচ্ছি। যদিও ইন্ডিয়ান ওশেন আমরা মহাসাগর বলি, তবুও এটিকে আসলে 15 শতকের আগে, বিফোর 15th সেঞ্চুরি, ইউরোপিয়ানসরা আসলে 7টি সাগর এভাবে চিন্তা করত। এবং সেটি হচ্ছে রেড সি, মেডিটেরিয়ান সি, পার্সিয়ান গালফ, ব্ল্যাক সি, কাস্পিয়ান সাগর, ভারত মহাসাগর, যেটি আসলে তখন তারা সি ভাবতো, এবং আরেকটি হচ্ছে অ্যাড্রিয়াটিক সি। এবারে আমরা চলে যাব
সাগরের সাথে আমাদের যে কন্টিনেন্ট অর্থাৎ আমাদের যে ভূখণ্ড যেখানে আমরা বসবাস করি স্থল সেটির সাথে আমরা একটি কম্পেয়ার বা তুলনামূলক বৈচিত্র্য করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা ওই যে প্রথমে যে ছবিটি ছোট করে দেখেছিলাম সেটি আমরা আসলে একটু বড় করে এখানে দেখব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে উঁচু যে স্থান অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট, তার উচ্চতা হচ্ছে ৮,৮৫০ মিটার, বা আমরা যদি সেটিকে ফিটে হিসাব করি ২৯,০৩৫ ফিট। কিন্তু আমরা যদি পৃথিবীর সাগরের সবচেয়ে গভীরতম অঞ্চলকে চিন্তা করি, সেটি হচ্ছে ডিপেস্ট এরিয়া অফ দ্য ওশান, আমরা জানি যে সেটি হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটি ১১,০২২ মিটার গভীর অর্থাৎ ৩৬,১৬১ ফিট গভীর। অর্থাৎ পুরো যে মাউন্ট এভারেস্ট সেটিকে যদি উল্টিয়ে এই মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে দিয়ে দেওয়া হয় তাও সেখানে বিশাল একটি জায়গা খালি থেকে যাবে। আমরা এখানে খালি থেকে যাবে বলতে সাগরের তলদেশকে সেটি ছোবে না। আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে পৃথিবীর সাগর সমূহের অ্যাভারেজ যে ডেপথ আছে সেটি হচ্ছে ৩,৭২৯ মিটার, অর্থাৎ সেটি হচ্ছে ১২,২৩৪ ফিট। এবং পৃথিবীর যে সমুদ্র পৃষ্ঠের সাথে আমরা যদি চিন্তা করি আমাদের যে স্থল বা ল্যান্ড সেটির যে হচ্ছে অ্যাভারেজ হাইট অর্থাৎ গড় উচ্চতা সেটি হচ্ছে ৮৪০ মিটার। অর্থাৎ সাগর কিন্তু আমাদের যে স্থলভাগ সেটির চাইতে অনেক বেশি গভীর এবং অনেক বেশি অজানা। আমরা তথ্যগুলোকে যদি হচ্ছে লিখিতভাবে উপস্থাপন করি তাহলে জিনিসটি আপনারা এভাবে দেখতে পারেন। এবারে আমরা চলে যাই যে এই যে সমুদ্র, এই সমুদ্রে আসলে এখন আমরা যাব হচ্ছে যে সমুদ্র বিজ্ঞান আসলে কয় ভাগে বিভক্ত সেটি নিয়ে কথা বলতে। দেখতে পাচ্ছি ব্রাঞ্চেস অফ ওশেনোগ্রাফি। এতক্ষণ আমরা আসলে আপনাদের সাথে পৃথিবীর সাগরগুলোকে পরিচিত করিয়ে দিচ্ছিলাম, তবে আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে সাগর আসলে বিজ্ঞানের সকল কিছুর উৎসই হচ্ছে সাগর। সব ন্যাচারাল সায়েন্স বা আর্ট সায়েন্সের সব কিছুর মূলে আমরা যদি যাই সেই ক্ষেত্রে আমরা সাগরকে পাবো। আমরা ওশেনোগ্রাফির ব্রাঞ্চগুলোকে দেখতে পাচ্ছি। প্রথমেই আছে হচ্ছে ফিজিক্যাল ওশেনোগ্রাফি অথবা মেরিন ফিজিক্স, তারপরে কেমিক্যাল ওশেনোগ্রাফি বা মেরিন কেমিস্ট্রি, তারপরে বায়োলজিক্যাল ওশেনোগ্রাফি, জিওলজিক্যাল ওশেনোগ্রাফি, মেটেরোলজিক্যাল ওশেনোগ্রাফি এবং অ্যাপ্লাইড ওশেনোগ্রাফি। মেটেরোলজিক্যাল ওশেনোগ্রাফি মানে আবহাওয়া বিষয়ক সমুদ্র বিজ্ঞান। জিওলজিক্যাল ওশেনোগ্রাফি, বায়োলজিক্যাল ওশেনোগ্রাফি, কেমিক্যাল ওশেনোগ্রাফি, ফিজিক্যাল ওশেনোগ্রাফি এবং অ্যাপ্লাইড ওশেনোগ্রাফি। এবং একই সাথে মেটেরোলজিক্যাল ওশেনোগ্রাফি নিয়ে আমরা আমাদের পরের ক্লাস থেকে বিস্তারিত আলোচনা শুরু করব এবং আমরা আশা করি যে আপনাদের সেই ক্লাসগুলো অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি বিজ্ঞানময় এবং প্রাণবন্ত হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।